তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেনার। তো যেমনটা আমরা জানি যে জন সিনা বলেছে যে সে তার 50 বছর বয়স হওয়ার আগে ডাব্লিউডাব্লিউতে সমস্ত তার কাজ কমপ্লিট করে নেবে। রেসলিং জগতে তার যা যা কাজ করার আছে সেটা সে কমপ্লিট করে নেবে আর 50 বছর বয়সে সে রিটায়ার হয়ে যাবে। তো এখন রে মিস্টেরিও একই কথা বলেছে। রে মিস্টেরিও তার একটা রিসেন্ট টাইমে ইন্টারভিউতে এটা বলেছে যে 50 বছর বয়স হয়ে গেলে সেও রেসলিং জগৎ থেকে বিদায় নিয়ে নেবে আর সে রিটায়ারমেন্ট নিয়ে নেবে। তাহলে এখন ব্যাপারটা হচ্ছে যে জন সিনা আর রে মিস্টেরিও দুজনেই 50 বছর বয়সেই রিটায়ারমেন্ট নিয়ে নেবে। কিন্তু রে মিস্টেরিও এমন একজন সুপারস্টার যাকে আমি 2006 সালে যেমন দেখেছিলাম সে এখনও 2024 সালে একই রকমই রয়েছে, মানে কোনো কিছু চেঞ্জ হয়নি, বয়সের ছাপ তো পড়েনি। আর তারপরে মাস্ক পরে আসে, বয়স হয়েছে কি হয়নি সেটাও তো বোঝা মুশকিল। কিন্তু রেসলিং অ্যাবিলিটির দিক দিয়ে দেখতে গেলে সে এখনও আগের মতোই লড়ছে, দারুণ তার ইনরিং স্কিল। আর রে মিস্টেরিও চাইলে 50 বছর কেন, সে 55 বছর অবধিও লড়তে পারে। রক যদি 52 বছর বয়সে এত ভারী চেহারা নিয়ে এত সুন্দর রেসলিং করতে পারে, তাহলে রে মিস্টেরিও তো এখনও কত সুন্দর লড়ছে। তাহলে দেখা যাক, এবার তো যে যার পার্সোনাল ডিসিশন যে সে কবে রিটায়ার হবে। রে মিস্টেরিও বলে দিয়েছে যে আপাতত এখন সে 50 বছর বয়সে রিটায়ার হওয়ার কথা ভাবছে। তো এরপরে সেথ রলিন্সকে নিয়ে একটা খারাপ খবর রয়েছে। আর খারাপ খবরটা হচ্ছে এইটা যে আমাদের যেটা মনে হচ্ছিল যে সেথ রলিন্সের নিতে যে প্রবলেমটা আছে সেটা ছোটোখাটো প্রবলেম, তো সেটা মনে হচ্ছে এখন কোনো ছোটোখাটো প্রবলেম নয়। কারণ একটা নিউজ এসছে ইনসাইডারের তরফ থেকে, আর সেই নিউজ অনুযায়ী সেথ রলিন্স এখন কম করে হলেও 2 থেকে 8 মাস ডাব্লিউডাব্লিউ থেকে টাইম অফ যাবে। আর তার ইনজুরিটা একটু সিরিয়াস, সে সার্জারি করে নিয়েছে আর তার থেকে রিকভার হতে তার 2 থেকে 8 মাস টাইম লেগে যাবে। আর তাছাড়া দেখতে গেলে তার তো শুধু নিয়ে প্রবলেম আছে এমনটা নয়, তার ব্যাকেও অনেক দিন ধরে প্রবলেম ছিল। খালি সে চ্যাম্পিয়ন ছিল সেই জন্যে সে সার্জারি করাতে পারেনি, তবে এখন যেহেতু সে চ্যাম্পিয়ন নয় তাই সে চাইলে টাইম অফ নিতে পারে। আর নি সার্জারি হচ্ছে যখন, তখন ব্যাকের সার্জারিটাও করিয়ে নেবে আর একেবারে 100% পুরোপুরি সুস্থ হয়ে তবেই ডাব্লিউডাব্লিউতে ফিরবে। তাই এখানে 2 থেকে 8 মাস বলা হয়েছে, তবে যদি এত বড় ইনজুরি হয়ে থাকে আর এত সিরিয়াস হয়ে থাকে তাহলে তো মনে হয় না 2 মাসের মধ্যে এটা হবে, কম করে হলেও 6 থেকে 8 মাস সময় তো লাগবে। আর যদি তাই হয় তাহলে এই বছরটা হয়তো আমরা সেথ রলিন্সকে দেখতে পাবো না। তবে আমি বলবো যে একটা ভালো জিনিসই হচ্ছে, একেবারে পুরোপুরি যে কটা সার্জারি করানো যাচ্ছে করেই নিক আর তারপরে পুরোপুরি রিকভার হয়ে একেবারে সুস্থ হয়ে ডাব্লিউডাব্লিউতে ফিরুক 100% হয়ে। নাহলে যদি 1 থেকে 2 মাসের মধ্যে আবার রিটার্ন করে তাহলে কদিন পর আবার নিতে প্রবলেম হবে বা ব্যাকে প্রবলেম তো ছিলই, তারপরে আবার তাকে দেখতে হবে সার্জারি করাতে হচ্ছে। ওর থেকে তো ভালো একেবারে লম্বা টাইম অফ নিক আর যা ঠিক করা রেস্ট নেওয়ার সব একেবারে করে ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করুক। তো আপাতত এই নিউজটাই এসছে, সেথ রলিন্সকে আমরা বেশ লম্বা টাইমের জন্য আর ডাব্লিউডাব্লিউতে দেখতে পাবো না। আর পরের বছর ডাব্লিউডাব্লিউ রেসলম্যানিয়া কোন শহরে হবে, কোন জায়গায় হবে আর রেসলম্যানিয়ার লোগো কী হবে সেটাও পরের মাসে আমরা জানতে পারবো। এমনটাই নিউজ আসছে যে পরের মাসে আমরা রেসলম্যানিয়ার লোগো সহ রেসলম্যানিয়ার লোকেশান কী হতে চলেছে সেটা জেনে যাব। আর সাধারণত আমরা দেখেছি যে রেসলম্যানিয়া যখন চলে সেই সময় ডাব্লিউডাব্লিউ অ্যানাউন্স করে দেয় যে পরের বছর রেসলম্যানিয়া কোথায় হবে আর তার রেসলম্যানিয়ার লোগোটা কেমন দেখতে হবে। কিন্তু এইবারে একটু লেট হয়ে গেছে, আর লেট তো বলতে গেলে পুরো 1 মাস লেট হয়ে গেছে। আর এর পরের বছর রেসলম্যানিয়া কোন জায়গায় হতে পারে সেটা হয়তো আন্ডারটেকার ভুলবশত বলে ফেলেছে তার ইউটিউব চ্যানেলে, যে পডকাস্ট রয়েছে সেখানে আন্ডারটেকার তার ইউটিউব চ্যানেলের পডকাস্টে ভুলবশত বলে ফেলে যে পরের বছর রেসলম্যানিয়া লাস ভেগাসে হবে। আর এইটা হয়তো সত্যি কথা, আর এখন ডাব্লিউডাব্লিউ এটা সবার সামনে আনতে চায় না। আন্ডারটেকার হয়তো জানতো, আর আন্ডারটেকার ভুলবশত বলে ফেলেছে যে পরের রেসলম্যানিয়া লাস ভেগাসে হবে। আর বলার পরে দেখলাম যে আন্ডারটেকার একটু থমকে গেল, বুঝতে পেরেছে যে এইটা তার বলা উচিত হয়নি আর সে ভুল করে বলে ফেলেছে। তো তোমরা ধরে নিতে পারো যে আন্ডারটেকার যেহেতু বলেছে যে লাস্ট ভেগাসে হবে তো লাস্ট ভেগাসেই হবে। আর যেখানেই হোক আমাদের তো কিছু যায় আসে না, আমাদের এখানে তো আর হচ্ছে না, আমেরিকাতে হচ্ছে। তবে ডাব্লিউডাব্লিউ চেয়েছিল যে পরের মাসে একেবারে ডেট আর টাইম সহ কোন লোকেশানে হবে আর রেসলম্যানিয়ার লোগো কী হবে সেটা একেবারে অ্যানাউন্স করবে, কিন্তু আন্ডারটেকার ভুলবশত এটা সবার সামনে বলেই দিল যে লোকেশানটা কী হতে চলেছে। আর কিছুদিনের মধ্যে তো ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালি এটা রিভিল করেই দেবে যে রেসলম্যানিয়া কোথা থেকে হতে চলেছে। তখন যদি আমরা দেখি যে লাস্ট ভেগাসেই হয়েছে তাহলে তো আমাদের এটা বুঝে নিতেই হবে যে আন্ডারটেকার আগে থেকে জানতো আর সে ভুল করেই এই জিনিসটা রিভিল করে দিয়েছে। তো রিভিল করলেও বাকি একদিন না একদিন তো আমরা জানতেই পারবো, তো এইটা নিয়ে অত ভাবার কিছু নেই। আর এই স্ম্যাকডাউনে আমরা আবার একটা আঙ্কেল হাউডির টিজ দেখতে পাই, একটা কিউআর কোড এসেছিলো আর কিউআর কোডটা স্ক্যান করার পরে আমরা এই ফটোটা পেয়েছি। ফটোটা দেখতেই পাচ্ছ কীরকম ফটো, বেশি মাথা মুন্ডু বোঝার দরকার নেই। আর এটা তো পরিষ্কার যেটা আঙ্কেল হাউডের টিজ ব্রে ওয়াইটের সময় কী হয়েছিল যে আমরা এরকম কিউআর কোড পাচ্ছিলাম, গ্লিচ দেখতে পাচ্ছিলাম, অনেক রকম টিজ পাচ্ছিলাম, তবে
আমরা জানতাম যে এটা ব্রে ওয়াইটই হতে চলেছে, কিন্তু অতটাও শিওর ছিল না যে এটা ব্রে ওয়াইটই হবে। কিন্তু এখন তো এটা পুরোপুরি কনফার্ম যে এটা আঙ্কেল হাউডি হতে চলেছে, কারণ ডাব্লিউডাব্লিউ তো নিজেই বলে দিয়েছে যে আঙ্কেল হাউডি রিটার্ন করবে। আর এরকম ক্রিপ্টিক জিনিস আর এরকম গ্লিচ তারপর কিউআর কোড তো আঙ্কেল হাউডেরই করার কথা। তো এটা নিয়ে অত বেশি না করলেও হয়, কারণ আমরা জানি যে আঙ্কেল হাউডি আসছে, তো এটা অত কিউআর কোড গাদা কিউআর কোড দেখিয়ে এক গাদা ক্রিপ্টিক জিনিস পোস্ট করে দেখানোর কোনো দরকারও নেই, কারণ সবাই আগে থেকে জানে যে এটা আঙ্কেল হাউডির জন্য। ব্রে ওয়াইটের কেসে আমরা জানতাম না যে ওটা ব্রে ওয়াইট কিনা, মানে জানতাম তবে 100% শিওর ছিলাম না। তো এখন দেখা যাক যে আঙ্কেল হাউডি কবে আসে। এক গাদা টিজ তো আমরা দেখতে পাচ্ছি, আর এমন ফটো দেখতে পাচ্ছি যেগুলো কোনো মাথা মুন্ডুও নেই। আর আমি তো অত ভাবতেও চাই না এই বিষয়ে, কারণ আমরা শেষ পর্যন্ত জানি যে এটা আঙ্কেল হাউডি, তাই এই ছবিরও তো মানে বের করার কোনো মানেই হয় না। হ্যাঁ, আবার এমনটা না হয়ে যায় যে ডাব্লিউডাব্লিউ এই কিউআর কোড পোস্ট করতে করতে 3-4 মাস সময় কাটিয়ে দিল, আর তারপরে আঙ্কেল হাউডি এলো সেই 5-6 মাস পরে। তো ওইটা করলে ডাব্লিউডাব্লিউর কি ক্ষতি, কারণ এত লম্বা সময় ধরে যদি তার টিজ করানো হয় আর তারপরে কি যদি আঙ্কেল হাউডি আসে, তো সবার ইন্টারেস্ট এমনি চলে যাবে। আর তারপরে সবথেকে বড় কথা হচ্ছে যে সবাই জানে যে এটা আঙ্কেল হাউডি, তাই যদি আঙ্কেল হাউডির রিটার্ন আর 1 মাসের মধ্যে হয় তো খুবই ভালো। নাহলে এই জিনিসটা যদি আর 2 মাস কন্টিনিউ হয় তো ফ্যান্সরা বলবে দৌড় একই জিনিস বারবার করছে, আমরা রিটার্ন দেখতে চাইছি আর এটা খালি কিউআর কোড পোস্ট করে যাচ্ছে, তো দরকার নেই ভাই, অত ইন্টারেস্ট নিয়ে কোনো লাভ নেই, জিনিসটা বোরিং হয়ে যাচ্ছে। তো আঙ্কেল হাউডিও পুরোপুরি ওয়েস্ট হয়ে যাবে। তাই যা করতে হবে সময় বুঝে আর তাড়াতাড়ি করতে হবে। দেখতে গেলে 1 মাস ধরে তো আমরা টিজ দেখতে পাচ্ছি, এটা আরও 1 মাস বড় জোর চলুক, তারপরে আঙ্কেল হাউডি রিটার্ন দেখতে পাক। যদি এটা আরও 3-4 মাস চলে তো বাস আঙ্কেল হাউডি শেষ, আর কিছু বলার নেই। লেবুকে যেমন বেশি চাপলে লেবু তিতো হয়ে যায়, তেমনি আঙ্কেল হাউডির রিটার্ন না করিয়ে যদি আঙ্কেল হাউডিকে রিলেটেড এরকমই কিউআর কোড মাসের পর মাস পোস্ট করতে থাকা হয়, তাহলে আঙ্কেল হাউডিও ফ্যান্সদের কাছে তিতো হয়ে যাবে, আর এটা শুধু সময়ের অপেক্ষা। তো এরপরে নিউজটা হচ্ছে ম্যাট হার্ডিকে নিয়ে। আমরা দেখেছিলাম যে ম্যাট হার্ডি কালকের টিএনএতে তার রিটার্ন করেছে, আর আমরা ভাবছিলাম যে ম্যাট হার্ডি হয়তো ডাব্লিউডাব্লিউতে এসে আঙ্কেল হাউডির টিম জয়েন করবে, কিন্তু সে তো টিএনএতে চলে গেছে। তবে বলবো যে না, সে টিএনএতে গেছে, কিন্তু টিএনএর সাথে কোনো রকম কন্ট্রাক্ট সাইন করেনি। ম্যাট হার্ডি নিজে এটা টুইটারে পোস্ট করে যে সে এখনও ফ্রি এজেন্টই আছে। আর আমরা জানি যে টিএনএতে অনেক ফ্রি এজেন্ট এসে 1-2 দিন বা 3-4 বার অ্যাপিয়ারেন্স করে যায়, অনেকে তো আবার চ্যাম্পিয়নশিপও যেতে। আবার রিসেন্ট টাইমে আমরা দেখেছি যে কাজুচিকা ওকাডাও টিএনএতে এসেছিলো, 2-3 বার সে অ্যাপিয়ারেন্স করেছিল, কিন্তু সে একজন ফ্রি এজেন্টই ছিল। তারপরে সে অল এলিট রেসলিংয়ে সাইন করিয়ে নেয়। তো ম্যাট হার্ডির সাথেও সেই সেম কেস, ম্যাট হার্ডি এখনও ফ্রি এজেন্টই আছে, শুধুমাত্র টাইম রয়েছে, তাই টিএনএতে এসে 2-3টে অ্যাপিয়ারেন্স করে দিচ্ছে, এই আর কি। তো ম্যাট হার্ডিও ডাব্লিউডাব্লিউতে চলে আসতে পারে, এর চান্স অনেক বেশি, কারণ ম্যাট হার্ডি এখনও পর্যন্ত কোনো কন্ট্রাক্ট সাইন করেনি, আর সে নিজেই বলছে যে সে একজন ফ্রি এজেন্ট। আর সবার লাস্টে কথা বলবো রোমান রেন্স কবে রিটার্ন করতে পারে সেই বিষয়ে। তো আমি জানি যে তোমরা সকলে উৎসুক হয়ে আছো এটা জানার জন্য যে রোমান কবে ফিরবে, তবে বলবো যে রোমানের এখন ফেরার চান্স খুবই কম। আর যেরকম নিউজ আসছে যে রোমান রেন্স হয়তো সামার স্ল্যামের টাইমে রিটার্ন করতে পারে, হয়তো সামার স্ল্যামের আগে কোনো র বা স্ম্যাকডাউনের এপিসোডে, বা অথবা আমরা সামার স্ল্যামেতেই রোমান রেন্সের রিটার্ন দেখতে পাবো। আর এছাড়া এই রিসেন্ট টাইমে তো রোমান রেন্সের রিটার্ন করার কোনো রকম চান্স নেই, কারণ রোমান রেন্স এখন লম্বা টাইম অফ যাবে, আর একেবারে হয়তো সামার স্ল্যামেই তাকে আমরা দেখতে পাবো। আর আমরা ঠিক 2020 সালে সামার স্ল্যামেতে রোমান রেন্সের রিটার্ন দেখতে পেয়েছিলাম, আর এইবারে রোমান রেন্সের যদি সামার স্ল্যামেতে রিটার্ন হয়, তবে এই রিটার্নটা সবথেকে বড় রিটার্ন হতে চলেছে। সামার স্ল্যামে 2020 সালে যে রিটার্নটা ছিল তার থেকেও বড় রিটার্ন হতে চলেছে। আর এইবারে সবথেকে ভালো বিষয় হচ্ছে যে রোমান রেন্স এবারে একজন ফেস সুপারস্টার হিসাবে রিটার্ন করবে, স্টোরি লাইন দেখে যা মনে হচ্ছে। তো এইবারে রিটার্নটা সত্যিকারে বলতে গেলে ডাব্লিউডাব্লিউ ইতিহাসের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রিটার্ন হতে চলেছে, যদি সামার স্ল্যামেতে রোমান রেন্সের রিটার্ন আমরা দেখতে পাই। তো নিউজ তো এরকমই যে সামার স্ল্যামেতে আমরা রোমান রেন্সকে দেখতে পেয়ে যাব বা তার আশেপাশের টাইমে। তো দেখা যাক আমরা কবে রোমান রেন্সকে দেখতে পাই। আমার মনে হয় সামার স্ল্যামেতে আসলেই সব থেকে বেস্ট হবে। তো চলো গাইস, এই ছিল আজকে ভিডিও, কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও। আর চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের ভিডিওতে।